আসসালামু আলাইকুম সবাই। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে বেশ ভালো। খুব বেশি ঠান্ডা পড়তেছে, একটু ঠান্ডাও লেগে আছে। আজ 3-4 দিন বেশ ঠান্ডা, জ্বর, গলা বসা বসা। তো কথা শুনতে সমস্যা হলে একটু দুঃখিত। মাত্র 45 দিনে নিউজিল্যান্ডের ভিসা, ভাবা যায়? এমন খবর আসলে এখন নেট দুনিয়ায় বলতে আসলে এক জাতীয় মানুষের নেট দুনিয়া আর কি, যারা বাংলাদেশ থেকে বাইরে মুভ হতে চায় বা বিদেশ আসতে চায় তাদের কাছে, এই এক শ্রেণীর মানুষের কাছে মাত্র 45 দিনে নিউজিল্যান্ডের ভিসা, কোনো যোগ্যতা ছাড়া, কোনো দক্ষতা ছাড়া নিউজিল্যান্ডে চলে আসতে পারবেন। এই যে একটা চাটুকদার একটা গল্প, এই চাটুকদার একটা বিজ্ঞাপন, এই বিজ্ঞাপন শুনে অলরেডি কিছু ভাই তারা আসলে কি বলবো, 45 দিন তো দূরের কথা, 90 দিন পার হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো খবর নাই। তো 45 দিনে আসলে ভিসা কিভাবে হয়? আসলে আপনার কাগজপত্র যদি ঠিক থাকে, আপনি যদি লিগালি সব কিছু করেন, আপনার প্রসেস যদি ঠিক থাকে, ভিসা হতে 45 দিন লাগে না। আমাদের লাগছিল 1 সপ্তাহ, মানে আবেদন করার পরে আমাদের লাগছিল 1 সপ্তাহ। আর প্রসেসিংয়ের জন্য 15-20 দিন, 22 দিন, 25 দিন, মানে ভিসা অ্যাপ্লাই করার আগের প্রসেসিং, এইগুলো করতে, পুলিশ ক্লিয়ারেন্স, হাবিজাবি, এটা সেটা, মেডিকেল, এগুলো করতে 1 মাস 20 দিন বা কারোর 22 দিন লাগে, এতটুকুই লাগে। আর ভিসা হইতে 1 সপ্তাহ, 2 সপ্তাহ, ম্যাক্সিমাম 45 দিন লাগে শুধু ভিসা অ্যাপ্লাই করার পরে। আর বর্তমান ইমিগ্রেশন নিউজিল্যান্ডের একটা নোটিশ আসছে, যেটা সমস্ত প্রকার ভিসার ক্ষেত্রে এখন আগের টাইম ফ্রেমে নাই, এখন টাইম ফ্রেম চেঞ্জ হয়ে গেছে। তাদের এত বেশি চাপ, এখন নির্দিষ্ট করে কেউ বলতে পারবে না যে কতদিন লাগছে, কিন্তু কাদের জন্য সেই ভিসা হবে। আচ্ছা, নিউজিল্যান্ডে কি এত বেশি সমস্যা হয়ে গেছে যে বাংলাদেশ থেকে শুধু কৃষি ওয়ার্কার, কৃষিকাজের জন্য বা ফার্মিং এর জবের জন্য বাংলাদেশ থেকেই লোক আনতে হবে, তাও কোনো এজেন্সির মাধ্যমে বা কোনো দালালের মাধ্যমে? এটা কি সম্ভব? এটা হয়? আর এটা যদি হয়, তাহলে বাংলাদেশে তো লোক পাওয়া যাবে না কিছুদিন পরে। দেশের অবস্থা যদিও এখন মোটামুটি ভালো, স্বাধীন হয়ে গেছে, আমরা স্বাধীন দেশে আছি, তারপরেও একটা লোকও থাকবে না ওই দেশে। সব মানে ঝাঁকে ঝাঁকে চলে আসবে যদি আসলেই খবরটা বা বিষয়টা এমন হয়। তো বিষয়টা আদৌ এমন কি না, এখন আপনারা নিউজিল্যান্ডের পাসপোর্টের র্যাঙ্কিং তো মনে হয় অনেকেই জানেন। নিউজিল্যান্ডের পাসপোর্ট র্যাঙ্কিং এখন 2024-এর এই সময়টা পর্যন্ত ওয়ার্ল্ডের 5 নম্বর পাসপোর্ট নিউজিল্যান্ডের। আপনি যদি মানবাধিকারের দিক দিয়ে যান বা অন্যান্য যে কোনো, মানে সামগ্রিকভাবে টোটাল বিশ্বের দেশগুলোর সাথে যদি কম্প্যারিজনে আসেন, নিউজিল্যান্ড 1, 2, 3, 4, 5-এর মধ্যেই থাকবে, এর ওই পাশে যাবে না, মানে 5-এর বেশি হবে না, 5-এর আগে থাকবে, মানে 1 থেকে 5-এর মধ্যে থাকবে, সে যেদিক দিয়ে যাবেন। তো এমন একটা দেশে কোনো যোগ্যতা ছাড়া, কোনো দক্ষতা ছাড়া কৃষিকাজ বা ফার্মিং এর জন্য আপনি দালাল ধরে এজেন্সি দিয়ে বাংলাদেশ থেকে লোক আসবেন, এটা একটা ঠান্ডা মাথায় চিন্তা করলেই তো বোঝা যায় রে ভাই। লক্ষ লক্ষ মানুষ বসে আছে সারা পৃথিবী থেকে, জব অ্যাপ্লাই করতেছে, এখানে জবে আসার জন্য অ্যাপ্লাই করতেছে, কিন্তু যে কোনো জবই হোক, সেটা সেটা হালকা পাতলা জব হোক বা আনস্কিল্ডের জব হোক বা স্কিল্ডের জব হোক, সব জবের জন্য সবাই সারা পৃথিবী থেকে অ্যাপ্লাই করতেছে। এবং এমনকি অনেকে আছে প্রচুর টাকা খরচ করতেও রাজি আছে। শুধুমাত্র আমরাই একমাত্র জাতি বাঙালি যাদের মানে খুব সহজ একটা ওয়ে আছে, একদম পীর বাবার কাছে গেলেই মনে করেন যে কিছু টাকা পয়সা পাসপোর্ট জমা দিয়ে দিলে 45 দিনের মধ্যে তারা নিউজিল্যান্ডে পাঠিয়ে দিচ্ছে। একটা বান্দাও এখন পর্যন্ত নিউজিল্যান্ডে এসে পৌঁছায় না এই 45 দিনের প্যাকেজ যারা নিচ্ছে। আবার প্যাকেজটা এরকম যে ফাইল সাবমিশন হয়ে গেছে, অনলাইন কপি আমাদের হাতে চলে আসছে, আর কিছুদিনের মধ্যে আপনি নিউজিল্যান্ডে ফ্লাই করবেন। ব্যাপারটা আদৌ এমন না, টোটালি ধাপ্পাবাজি। এই ধাপ্পাবাজির ফাঁদে আপনারা কেউ পড়বেন না। কেন পড়বেন না? নিউজিল্যান্ডে আসতে হলে আপনাকে ন্যূনতম দক্ষতা থাকতে হবে, ন্যূনতম যোগ্যতা থাকতে হবে, এবং এটা আপনাকে প্রমাণ করতে হবে। এবং যে কোম্পানি আপনাকে নিবে, সেই কোম্পানির সরাসরি খোদ কোম্পানির বস অথবা কোম্পানির যারা মানে অফিসিয়াল লোকজন আছে, তাদের কাছে আপনাকে প্রুফ করতে হবে যে হ্যাঁ, আপনি ন্যূনতম যোগ্যতা এবং দক্ষতা সম্পন্ন নিউজিল্যান্ডে আসার জন্য। ভাই, নিউজিল্যান্ড একটা স্ট্যান্ডার্ড কান্ট্রি, সমস্ত কিছুতে একটা তাদের স্ট্যান্ডার্ড আছে, সেই স্ট্যান্ডার্ডের বাইরে তো তারা কিছু করবে না। আপনি কোনো যোগ্যতা নাই, কোনো দক্ষতা নাই, আপনারে বলে দিল 45 দিনের মধ্যে আপনি নিউজিল্যান্ডে চলে আসতে পারছেন। ভাই, এটা কেমনে করে থিঙ্কিং করেন আপনি?
আমি আমার বিগত কয়েকটা ভিডিওতে বলছি যে নিউজিল্যান্ডে মূলত বাংলাদেশিরা কি কি সেক্টরে কাজ করে বা এই সেক্টরগুলোতে তারা স্বাভাবিকভাবে আসছে এবং আসতে পারে। এর বাইরে কিছু সেক্টরে হায়ার কোয়ালিফাইড সেক্টর, সেগুলোতেও মানুষ আসে, কিন্তু সেগুলো খুবই সীমিত, খুবই কম কম সংখ্যক লোক। আর ম্যাক্সিমামই যারা আসে তারা সবাই হায়ার স্কিল্ড, মানে ন্যূনতম ভালো স্কিল্ডের মানুষ। তাদের একটা স্কিল্ড সার্টিফিকেট আছে এবং তারা মিনিমাম 4-5 বছরের একটা যোগ্যতা সম্পন্ন যে কোনো একটা কাজের উপরে। এই জাতীয় লোকই নিউজিল্যান্ডে বেশি আছে রে ভাই। 100 জন বলে ভুল হবে, হাজারে হয়তো 2-3 জন আছে। ওই যে এর আগে আমি আরেকটা ভিডিওতে বলছিলাম যে যাদের এখানে আত্মীয় স্বজন আছে তারা চাইলে তাদের প্রতিষ্ঠানে সরাসরি লোক আনতে পারে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তারা স্কিল ছাড়া লোক আনতেই পারে। আমি আমার ভাইকে আনতে পারি যদি আমার কোম্পানি থাকে, তার কোনো কিছু লাগবে না, কিন্তু তাকে আমি আনতে পারবো। এমন যদি কেউ হয়ে থাকে, এখন আপনারা যাদের কাছে যান 45 দিনে যারা এনে দেয়, তাদের কে আছে এখানে, বা তারা আপনার কে হয় যে তারা আপনাকে আনস্কিলে এখানে নিয়ে চলে আসবে কোনো রকম যোগ্যতা ছাড়া, কোনো রকম দক্ষতা ছাড়া। আর আরেকটা ব্যাপার যেটা অনেকে বলতেছেন যে ভাই ফার্মের কাজে আমাকে 3 বছর 2 বছরের ভিসা দিতে চাচ্ছে। ভাই একটা ব্যাপার খুব সুন্দরভাবে আমি ক্লিয়ার করে দিই। আমরা যারা মোটামুটি মিডিল স্কিল্ডের লোক, আমরা খুব হাই কোয়ালিফাইড না, আমরা একটা ট্রেড স্কিল্ডে আছি এখানে। ম্যাক্সিমাম যারা আছে তারা আমরা যেই স্কিলে কাজ করি, আমাদের যেই মোটামুটি যে একটা কাজের পরিশ্রম হয়, আপনি যদি ফার্মিং জবে আসতে চান বা কৃষি জবে আসতে চান, আপনার যোগ্যতা আরো বেশি দরকার হবে। কথাটা এখন শুনতে এমন লাগলেও এটাই বাস্তবতা। আপনি ফার্মিং অথবা কৃষি কাজে আসতে চাইলে আপনাকে আরো বেশি যোগ্যতা সম্পন্ন হতে হবে। সো মাত্র 45 দিনে যারা নিউজিল্যান্ড আসতে পারবেন তারা হচ্ছেন এমন যারা নিজে নিজে জব খুঁজে অ্যাপ্লাই করে কোম্পানির সাথে ইন্টারভিউ দিয়ে জব অফার পেয়েছেন, তারপরে সমস্ত ডকুমেন্টস রেডি করে লয়ারের কাছে দিছেন বা নিজে অ্যাপ্লাই করছেন এবং সমস্ত ডকুমেন্টস ভালোভাবে সাবমিট হয়েছে বা সব কিছু ভালো মতো দিছেন। একদম জেনুইন যারা, মানে টোটালি জেনুইন প্রসেস ফলো করে যার মাধ্যমে হোক করছেন, তারা 45 দিনের মধ্যে ভিসা পেয়ে ইভেন 45 দিনের মধ্যে নিউজিল্যান্ডে প্রবেশও করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু যেই ভাই ব্রাদারগুলো আমাদের দেশ থেকে যারা আসতে চাচ্ছেন এবং বিভিন্নভাবে জানতে চাচ্ছেন, বিভিন্ন এজেন্সি বা কি বলবো দালাল বলি আর যাই বলি, তাদের কাছ থেকে যে 45 দিনে ইন্টারভিউ ছাড়া, কোনো দক্ষতা ছাড়া, কোনো যোগ্যতা ছাড়া, ভাই এই জাতীয় মানুষ 45 দিন না, আসলে শুনতে খারাপ লাগলো, কবে আসবে সেটা কেউই বলতে পারবে না। এটা হলো আসল কথা। এখন কথা হচ্ছে কিছু কথা বলি এই 45 দিনের ব্যাপারের আগে। দেখুন, আমরা যারা বাংলাদেশ থেকে মূলত যারা মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত ঘরের সন্তান বা মানুষজন, আমরা সবাই বিদেশের কথা শুনলে এমনি আমাদের আবেগ আলাদাভাবে একটু দুর্বলতা বেশি কাজ করে। মানে আবেগ তো এমনি আছেই, আমরা বাঙালি জাতি আবেগে ভরা, তার উপরে যদি বিদেশের গল্প হয় সেখানে আবেগ মানে আরও যেখান থেকে যা আছে নিংড়ায় চলে আসে। তো এই আবেগকে কন্ট্রোল করতে হবে, এত আবেগে পড়া যাবে না। আপনাকে এই আবেগে পড়ার আগে ডিটেলস সব কিছু জানতে হবে, বুঝতে হবে। এটা সত্যি বলতে এমন না যে আমাদেরও হয় নাই, আমারও হয়েছে। আমিও অনেক আবেগে ছিলাম, আবেগে অনেক দৌড়াদৌড়ি ঝাপাঝাপি করছি। কিন্তু এই আবেগে মানে এমনভাবে ভাসা যাবে না যে যদি পরে মানে ভেসে যদি বাঁচতে পারেন তাহলে তো বাঁচলেন, না হলে একেবারে অবস্থা খারাপ হয়ে যাবে। কারণ এমন একটা দেশের নাম নিছেন যেখানে আপনারা চোখ বন্ধ করে 16 লক্ষ 20 লক্ষ 18 লক্ষ টাকা কন্ট্যাক্ট করে বসেন এবং জমা দিয়ে ফেলেন অলরেডি। তো এই আবেগ, এতটা আবেগে ভাসা যাবে না। অন্যান্য সব দেশের মতো আসলে নিউজিল্যান্ডে আসতে গেলে আপনাকে আগে কিছু জিনিস খুব ভালো মতো জানতে হবে। নিউজিল্যান্ডে যারা আছে তাদের সাথে কথা বলতে হবে, সেখান থেকে খোঁজ খবর নিতে হবে। আপনারা খোঁজ খবর নেন না, হুটহাট করে আগে পীর দরবেশ বাবাদের কাছে কথা শুনেন, এই 45 দিনের একটা চাটুক দর বিজ্ঞাপন শুনে দৌড়াতে দৌড়াতে ফাইল জমা দিয়ে দেন। ফাইলেরও দরকার হয় না এখানে আসতে। তো যেটা বলছিলাম, তো এই আবেগ নিয়ে আসলে নিউজিল্যান্ডের পথে পা বাড়ানো আমার মতে উচিত হবে না, যার যার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি পার্সোনালি কাউকে ডিমোটিভেটেডও করছি না, আবার মোটিভেটও করছি না। আমি জাস্ট আমার ব্যক্তিগত যেই মতামত এগুলো আপনাদের সাথে শেয়ার করি।
তবে আশা করি এতে আপনাদের খারাপ কিছু হবে না, কারণ এজেন্সি বা দালাল ধরে নিউজিল্যান্ডে এ পর্যন্ত কেউ আসছে কিনা আমার জানা নাই। আমি যতগুলো মানুষ দেখছি, আসলে দেখেন আমরা যারা এখানে আছি বা যারা ভালো দেশে আছে তাদের আসলে অনেকের পেছনের কিন্তু অনেক গল্প থাকে। এই গল্পগুলো আসলে আপনারা হয়তো জানেন না, বা বললে হয়তো মনে করবেন যে হ্যাঁ চলে গেছে, পার পেয়ে গেছে, এখন এইসব গল্প শোনাচ্ছে। বিষয়টা হচ্ছে দেখেন, ইউরোপে কিন্তু আপনি যেভাবে হোক নদী সাঁতরায়, সাগর পাড়ি দিয়ে, জাহাজে, নৌকায়, এখানে ওখানে যেভাবেই হোক দালাল ধরে কারোর মাধ্যম দিয়ে কোনো মতো পার হয়ে উঠতে পারলেই মনে করেন একটা না একটা গতি হয়ে যায়, এবং সে প্রসেস সেখানে আছে। এখন নিউজিল্যান্ডকে যদি ওই সেম প্রসেসের আওতায় আনেন তাহলে সেটা বড় ভুল হবে, এবং আপনাদের মনের ভেতরে বা আপনারা যারা বাংলাদেশ থেকে সরাসরি এখানে আসতে চান তাদের ভেতরে এই জিনিসটা খুব বেশি কাজ করে, আমি জানি। তো এখানে আসার জন্য আপনাদের একটা মাত্র প্রসেস আছে, যেটা হচ্ছে লিগ্যালভাবে আপনাকে আসতে হবে, একদম পুরোপুরি লিগ্যাল। দেখেন নিউজিল্যান্ড অনেক ভালো একটা দেশ, যে কেউ আসতে চাই, শুধু আপনি আমি না, বাংলাদেশ থেকে অনেক হায়ার কোয়ালিফাইড অনেক ভালো প্রফেশনের মানুষও কিন্তু নিউজিল্যান্ডে আসতে চায়। তাদের কিন্তু টাকা পয়সার অভাব নাই, অনেক মানুষ আছে, অনেক টাকা পয়সা আছে, তারা টাকা পয়সা খরচ করে এখানে আসতে চায়। আমার আপনার চেয়ে তারা অনেক চালাক, অনেক বুদ্ধিমান। তারা তো ভাই দালালের কাছে যায় না, এজেন্সির কাছে যায় না এখানে আসার জন্য। আপনারা শুধু শর্টকাট রাস্তা খুঁজেন, এই শর্টকাট রাস্তার কারণেই আমাদের ক্ষতিটা বেশি হয়। অনেক মানুষ আছে যারা এখানে আসার জন্য লিগ্যাল ওয়েতে ওয়েট করতেছে বা অপেক্ষা করতেছে, বসে আছে, কিন্তু কেউ কিন্তু এই চটকদার বিজ্ঞাপনের পাল্লায় পড়ে না। এই আমার আপনার মতো এক জাতীয় গ্রুপের দুর্বলতা নিয়েই কিন্তু এই মানুষগুলো এত দূর সুযোগ পাইছে, ঠিক আছে? তো তাদেরকে এত সুযোগ দেওয়া যাবে না। আপনারা জাস্ট সিম্পল কয়েকটা জিনিস দেখেন। এমন একটা দেশ, যে দেশে আপনি আসার জন্য বলতেছেন যে কোনো যোগ্যতা লাগবে না, কোনো দক্ষতা লাগবে না, কোনো ইংরেজি লাগবে না, তারপরে কি হয়েছে, কোনো ইন্টারভিউ লাগবে না। নিউজিল্যান্ডে এ পর্যন্ত আসছে ইন্টারভিউ ছাড়া কোনো কোম্পানিতে কেউ, আমার তো এটা মানে মাথায় ধরবে না। আসতে পারবে হাজারে দুইজন একজন আছে। ওই যে আমার লাস্ট ভিডিও বা তার কয়েকটা ভিডিও আগে একটা ভিডিওতে আমি বলছিলাম যাদের মামা খালু আছে, এটা তো সারা দুনিয়াতেই আছে। মামা খালু যার আছে, নিজের মানুষ যেখানে যার আছে, তারা যদি সেই মাধ্যম দিয়ে আসে, তাদের পেছনের কোনো গল্প নাই, তারা কোনোদিন কল্পনাও করে না যে আমি নিউজিল্যান্ডে যাব। তাদের মামা খালু ছিল, যাই হোক এখন একটা সুযোগ হয়েছে। এটা কিন্তু বিগত 10 বছর আগে ছিল না, এখন আর কি জিনিসটা বেশি হয়েছে। নিয়ম নীতি ফলো করতেই হবে, এটা ছাড়া আপনি কোনোভাবে আসতে পারবেন না, আপনি যে সেক্টরে আসেন না কেন। সে ফার্মিং বলেন, কৃষিকাজ বলেন, ফল তোলা বলেন, গরুর খামার বলেন। আর আপনারা যারা এই যে এজেন্সিগুলোর কাছে যান, এরা আপনাদেরকে যেই জিনিসটা মানে মাথার ভেতরে ঢুকাই দিচ্ছে সেটা হচ্ছে ফার্মিংয়ের জব, ফার্মিং এবং এই পিকিং বা অন্যান্য যাবতীয় কৃষিকাজ। ভাই কৃষিকাজের মানে কি হার্ড পরিশ্রম, কি হার্ডওয়ার্ক করে যারা ফার্মিংয়ের জব করে, মানে আপনি ধারণাও করতে পারবেন না। স্কিলড ওয়ার্কারদের চেয়ে তাদের কাজের মানে আরও অনেক বেশি, অনেক হার্ড। আর আমরা যারা কাজ করি তারা হয়তো 2-3জন এক জায়গায় পাবো, কিন্তু ফার্মিং জবে আপনি একাই সব কিছু করতে হবে, একাই থাকতে হবে। যারা ফার্মিংয়ের জব করে, বিশাল বড় এরিয়া একটা ফার্মে, সে একাই, তাকে সব কিছু একাই হ্যান্ডেল করতে। তো সেই জায়গায় যোগ্যতা ছাড়া একজন মানুষকে আপনাকে এত বড় একটা ফার্মের কাজ করতে দিবে? এখানে আপনি যদি ভাবেন যে না আমাকে শুধু ঘাস কাটার জন্য নিয়ে আসবে, বা ফার্মে শুধু গরু দেখানোর জন্য বা দেখাশোনা করার জন্য নিয়ে আসবে, এগুলো ভুল ভাই, এগুলো অসম্ভব, এই দেশে এগুলো অসম্ভব। তো আপনারা ফার্মিং জবের কথাবার্তা শুনে এজেন্সির সাথে কন্টাক্টে যাবেন না। আর তারপরেও যদি মনকে মানাতে নাই পারেন একান্ত, তো আমি ছোট্ট 2টা জিনিস বলি, এই 2টা জিনিস ফলো করেন। আপনারা আপনাদের এজেন্সিকে পাসপোর্ট জমা দেবেন না ভাই। নিউজিল্যান্ডে ভিসা পাওয়া পর্যন্তও আপনার পাসপোর্ট লাগবে না, আপনি যতক্ষণ না এয়ারপোর্টে আসছেন। বাংলাদেশে এয়ারপোর্টে আসলে আপনাকে পাসপোর্ট লাগবে, তারপরে হচ্ছে পাসপোর্টের কাজ। এছাড়া তার আগে মানে ভিসা পাওয়া অবধিও পাসপোর্ট লাগে না, মূল পাসপোর্ট লাগে না। সো আপনারা মূল পাসপোর্ট এজেন্সির কাছে দিবেন না। আমি জানি আপনারা কেউ এই কথা শুনবেন না, দিয়ে দিবেন। আর আপনার পাসপোর্ট দেওয়ার পরেই সব কিছু করেন, আগে তো কিছু করেনই না। পাসপোর্ট দিবেন না, পাসপোর্ট লাগে না, পাসপোর্টের ফটোকপি হলেই হয়ে যায়, ঠিক আছে? আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই যে কোম্পানিতে আসবেন নিউজিল্যান্ডের, সে যে কোম্পানি হোক না কেন, আপনি যদি বাতাস খাওয়ার জন্য কোনো কোম্পানি আপনাকে নিয়ে আসে, তাও আপনাকে জব অফার, এটা একটা প্রসেস, সরকারি নিয়ম, এই দেশে আসার নিয়ম। কোম্পানির কাছ থেকে একটা জব অফার লেটার আপনার লাগবেই লাগবে,
এই জব অফার লেটার পেলে আপনি নিউজিল্যান্ডে আসার জন্য বাকি নেক্সট স্টেপগুলো কি করতে হবে না হবে সেগুলোর পথে আগাতে পারবেন। এটা ছাড়া আর কোনো পথ নাই। এই যে একটা ব্যাপার হয়েছে, আপনাদের পাসপোর্টটা জমা নেয়, পাসপোর্টের নাম্বার দিয়ে ইমিগ্রেশন নিউজিল্যান্ডে ওই যে NZETA যেটা একটা ট্রাভেল ডকুমেন্টস হয়, এইটা অ্যাপ্লাই করে। এই দরবেশরা এটা অ্যাপ্লাই করে এটা দিয়ে আপনাদের মাথা ঘুরাই দেয়, বলে যে এবার অনলাইনে চেক করো, পেপার একটা দিয়ে দেয় হাতে। ভাই ওটার সাথে জব ভিসার এইসবের কোনো সম্পর্ক নাই, টোটালি কোনো সম্পর্ক নাই। NZETA টোটালি আলাদা জিনিস। এটা নিয়ে আপনাদেরকে এর আগে একবার বলছিলাম, যদি আরও কারো কোনো এই বিষয়ে বিস্তারিত জানার থাকে আমি চেষ্টা করবো আপনাদের ওইটা জানাতে। তবে আপনারা এটা কনফার্ম থাকেন, NZETA এর সাথে ওয়ার্ক ভিসা, স্টুডেন্ট ভিসা, মানে যাবতীয় কোনো ভিসার কোনো মানে ইয়ে নাই এর সাথে। NZETA টোটালি একটা আলাদা জিনিস, এটা কোনো ভিসা না, ঠিক আছে? তো এই জিনিসটা ধরায় দিয়ে আপনাদের কাছ থেকে হেরা টাকা নেই। তো এই জিনিসটা আপনারা আসলে খেয়াল রাখবেন। পাসপোর্ট জমা দিতে যাবেন না, অন্য কিছু করতে যাবেন না। নিউজিল্যান্ডে জবে আসতে হলে আপনাকে একটা স্ট্যান্ডার্ড, নিউজিল্যান্ডের স্ট্যান্ডার্ড সিভি লাগে, একটা কভার লেটার লাগে। এইগুলো জমা দেওয়ার পরে কোম্পানির সাথে আপনার একটা ইন্টারভিউ হয়। ধরেন ইন্টারভিউ হলো না, যে কেউ আপনার জন্য অ্যারেঞ্জ করে দিল, সেক্ষেত্রেও বস বা অন্য কেউ আপনাকে ফোন দিয়ে আপনার বিস্তারিত টুকটাক জানতে চায়, এতটুকু করে। আপনারা নিউজিল্যান্ডের কারোর সাথে কোনো যোগাযোগ নাই, কোথাকার কোন এজেন্সির কাছে যান, পাসপোর্ট জমা দেন, টাকা জমা দেন, দিয়ে হাই হুতাশ করেন, ওই একটা পেপার ধরায় দেয় NZETA, যেটা আপনি অনলাইনে সার্চ দিলে দেখেন আপনার পাসপোর্ট নাম্বার শো করতেছে। আরে ভাই পাসপোর্ট নাম্বার ওটা শো করলেই কি হবে সব কিছু? ওর সাথে তো ওয়ার্ক ভিসার কোনো সম্পর্ক নাই, তো ওটা দিয়ে আপনি কি করবেন? এই একটা জিনিস দিয়েই গত 3 দিন আগে এক ভাইয়ের কাছ থেকে এক এজেন্সি এখন কিছু টাকা হয়তো নিছে, আরও টাকা এখন দাবি করতেছে যে তোমারে তো আমি দিয়েই দিছি, অনলাইনে পাচ্ছ, এখন আরও টাকা দাও, আমি এত কাজ করাইছি, এগুলোতে টাকা খরচ হয়েছে, এখন টাকা দিতে হবে, নাহলে আমি কেস করবো। এখন উল্টা ওনারেই মানে আর কি কইতাম, কেসে ফাঁসায় দিচ্ছে, ব্যাপারটা হয়েছে এরকম। তো এইগুলো করা যাবে না, এইগুলো থেকে একটু বিরত থাকুন আপনারা। এখন তো অনেক মানুষ নিউজিল্যান্ডে আছে, অনেক বাঙালি আছে, অনেকের সাথে যোগাযোগ আছে আপনাদের, বিভিন্ন গ্রুপে দেখতে পান, আপনারা একটু খোঁজ নেন খুব ভালো মতো, তাদের সাথে যোগাযোগ করেন। প্রসেস একটাই, হয় স্টুডেন্ট ভিসাতে বাংলাদেশ থেকে সরাসরি আসবেন, আর না হলে কোম্পানির সাথে জব অফার নিয়ে, ইন্টারভিউ দিয়ে জব অফার নিয়ে বাকি কাগজপত্র প্রসেস করে চলে আসবেন। দালাল আপনাকে বা এজেন্সি আপনাকে এই দেশে ওইভাবে পাঠাতে পারবে না, সে 45 দিনে হোক আর 450 দিনে হোক। এই জিনিসটা আসলে আপনাদের মাথার ভেতরে এমনভাবে ঢুকাই দিছে, যে বললাম বারবার যে আবেগের কথা বলি, আসলে আবেগকে এত বেশি প্রশ্রয় দেওয়া যাবে না ভাই। নিজে তো বিপদে পড়বেন, ফ্যামিলি সহ প্রচুর বিপদে পড়ে যাবেন। কারণ এখানে আসা যতটা সহজ ভাবা যায়, আসলে এত সহজ না। একবার আসলে সব কিছু ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা নাই, কিন্তু আসার প্রসেসটা এমন না আসলে। তো আপনারা এই 45 দিনের পাল্লায় পড়েন না ভাই, 45 দিনে কোনো নিউজিল্যান্ডে ভিসা হবে না, বিশেষ করে বাংলাদেশ থেকে এই প্রসেসে। সবাই ভালো থাকবেন আশা করি। আল্লাহ হাফেজ।